ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় খুবই ভালো আছো। ভালো থাকাই আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আমার সাথে তোমাদের অনেক দিন ধরে বলতে গেলে 8, 9, 10 3 বছর সরাসরি কোনো ক্লাস নেই। তোমরা অনেকেই আমার ক্লাস 6ষ্ঠ 7ম শ্রেণীতে পেয়েছ, অনেকে পাওনি। আচ্ছা যাক, অনেকদিন পরে তোমাদের সাথে আমার একটা বিজ্ঞান ক্লাস করেছে। আমি এর আগে 2টা ক্লাস দিয়েছি দ্বিতীয় অধ্যায়ের উপরে। আজকে আমরা এমন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, যারা আমাকে চিনো বা জানো তারা অবশ্যই আমার কথাগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে সারা পৃথিবীতে বর্তমানে একটা দুর্যোগ, মহাদুর্যোগ চলতেছে, যেটাকে বলা যায় এক রকমের স্নায়ু দুর্যোগ, মানসিক, যেটা দেখা যায় না। করোনা ভাইরাস, শ্বাস প্রশ্বাসের রোগ। এই শ্বাস প্রশ্বাসের রোগ আমরা যদি একটু চিন্তা করি যে শ্বাস প্রশ্বাসের রোগটা ছড়ায় কিভাবে একজন মানুষ থেকে একজন মানুষে। কিন্তু বাতাসে জীবাণুটা বেশি 3 ফুটের দূরত্ব বেঁচে থাকতে পারে না, এবং যে জীবাণুটা একজন মানুষ থেকে একজন মানুষে সরাসরি বা 3 ফুটের কম দূরত্বে কথা বললে তা ছড়িয়ে পড়ে। চীনের একটা প্রদেশ, উখান নামের প্রদেশ, এই প্রদেশ থেকে প্রথমে এই ভাইরাস শুরু হয়, আস্তে আস্তে সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়ে। এই জন্য আমরা আজকে এমন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব যে অধ্যায়টা সাথে জীবাণু ছড়িয়ে পড়া একটা সম্পর্ক বিদ্যমান। জীবাণু ছড়াতে পারে এমন একটা দ্রব্যের পাঠ নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই পাঠটা হল বিষয় বিজ্ঞান অধ্যায় 6ষ্ঠ পলিমার। পলিমার অধ্যায়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব, কারণ আমি মনে করি জীবাণু শুধু শ্বাস প্রশ্বাসের সাহায্যে নয়, বিভিন্নভাবে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। বাতাস যেমন একটা মাধ্যম জীবাণু ছড়ানোর জন্য, তেমনি পলিথিন, প্লাস্টিক তাও একটা মাধ্যম। পলিথিন, প্লাস্টিক জীবাণু বিস্তারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সবচেয়ে বেশি। বিজ্ঞানীরা বলেছেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, পৃথিবীতে এ পর্যন্ত যত পলিমার আবিষ্কার হয়েছে তার মধ্যে ভয়ানক পলিমার হল ইথিলিন বা পলিথিন। ভয়ানক পলিমার হল পলিথিন। পৃথিবীতে কিন্তু প্রাকৃতিক পলিমার, কৃত্রিম পলিমার, অনেক ধরনের পলিমারে আছে। তার মধ্যে ভয়ানক পলিমার হল পলিথিন। আমরা আজকে এই পলিথিনের উপকারিতা, অপকারিতা, পলিথিন কীভাবে তৈরি হয় সেই নিয়ে আলোচনা করব, এবং বিভিন্ন ধরনের পলিমার নিয়ে আমরা আলোচনা করব। পলিমার ইংরেজি শব্দ হল পলিমার। পলিমার, PULYMER, পলিমার ইংরেজি শব্দ পলিমার। এই পলিমার শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। এই পলিমার শব্দটি গ্রিক শব্দ, এটা বাংলা, ইংলিশ, হিন্দি বা পাকিস্তানি নয়, এটা হলো গ্রিক শব্দ। গ্রিক শব্দ পলিমার শব্দ থেকে নেওয়া হয়েছে, কারণ পলিমেরাস, পলি শব্দের অর্থ হইল
পলি শব্দের অর্থ হইল অনেক। এই পলি শব্দের অর্থ হইল অনেক। আর মেরাজ অর্থ হইল অংশ। পলি শব্দের অর্থ হইল অনেক, মেরাজ শব্দের অর্থ হইল অংশ। মেরাজ শব্দের অর্থ হইল অংশ। তাহলে পলি হলো অনেক, মেরুজ অংশ, অর্থাৎ অনেক অংশ একত্রিত হয়ে যা তৈরি হয় তাকে বলা হয় পলিমার। তাহলে আমরা প্রথমেই জানলাম পলিমার শব্দটি একটি গ্রিক শব্দ। পলি শব্দের অর্থ হইল অংশ, অনেক, আর মেরাজ শব্দ অর্থ হইল অংশ, অনেক অংশ একত্রে হয়ে এই পলিমার শব্দটি আবিষ্কৃত হয়েছে। এখন যে ছোট থেকে পলিমার তৈরি হয় তাদেরকে মনোমার বলা হয়। এখন আমরা জানি প্রত্যেকটা বস্তু ছোট ছোট কোণা আকারে একত্রিত হয়ে এই তৈরি হয়। অনেকগুলো অংশ একত্র হয়ে এই পলিমার বা তৈরি হয়, অর্থাৎ অনেকগুলো মনোমার। পলিমারের ক্ষুদ্র অংশকে মনোমার বলা হয়। মনোমার, পলিমারের ক্ষুদ্র অংশকে মনোমার বলা হয়। পলিমারের ক্ষুদ্র অংশকে মনোমার বলা হয়। মনোমারই ক্ষুদ্র। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মিলে এই পলিমার তৈরি হয়। যে পলিথিন ব্যাগ আমরা ব্যবহার করি, আমরা যে পলিথিন ব্যাগটা ব্যবহার করি তা ইথিলিন থেকে তৈরি হয়। পলিথিন তৈরি হয় ইথিলিন থেকে। পলিথিন তৈরি হয় ইথিলিন থেকে। পলিথিন তৈরি ইথিলিন থেকে। আমরা আবারও বলি, পলিথিন তৈরি হয় ইথিলিন থেকে। ইথিলিন নামক রাসায়নিক পদার্থ থেকে এই পলিথিন তৈরি হয়। একইভাবে পিভিসি তৈরি হয়। পিভিসি, তারপর টেলিভিশনে অ্যাড্রেস দেয় পিভিসি, ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ভিনাইল ক্লোরাইড থেকে। এভাবে আমরা ভিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে এই পিভিসি তৈরি করা হয়। এবং বৈদ্যুতিক সুইচ বোর্ড না বাকেলাইট নামক পলিমার থেকে, এই যে বৈদ্যুতিক যে সুইচ বোর্ড, আমরা এই প্রত্যেকের বাসাতে বৈদ্যুতিক সুইচ বোর্ড আছে, এই সুইচ বোর্ড তৈরি হয় বাকেলাইট নামক মনোমার থেকে। এবং যা তৈরি হয় ফেনল ও ফর্মালডিহাইড নামের মনোমার থেকে। এটার ক্ষুদ্রতম অংশ হল ফেনল ও ফর্মালডিহাইড। ফেনল ও ফর্মালডিহাইড। আবার মেলামাইনের থালা, আমরা অনেকে মেলামাইনের থালা দেখি হালকা বলে অনেকেই এটা ব্যবহার করি। আমরা অনেকেই জানি না যে এটা এক ধরনের রাসায়নিক পদার্থ থেকে তৈরি হয়। এই যে আমরা মেলামাইনগুলো ব্যবহার করি, এগুলো রাসায়নিক পদার্থ। এই মেলামাইনগুলোতে আসলে গরম খাবার খাওয়া ঠিক নয়। পলিমার যা তৈরি হয় মেলামাইন ও ফর্মালডিহাইড নামে দুটি মনোমার থেকে। শুরুতে আমরা যে পলিমার উদাহরণগুলো দেখেছি তা প্রাকৃতিক পলিমার। আমরা যে পলিমারগুলো বলছি, যেমন পাট, কাপড়, কিছু কিছু কাপড় আছে, এগুলো আমাদের এই প্রাকৃতিকভাবে তৈরি করা হয়। আবার কিছু কিছু আছে যেগুলো যেমন পাট, সিল্ক, সুতি, কাপড়, রাবার। পাট, সিল্ক, রাবার এগুলো প্রাকৃতিক পলিমার। হ্যাঁ, এগুলো যেমন মেলামাইন, রেজিন, বাকেলাইট, পিভিসি, পলিথিন, মেলামাইন, পিভিসি, তারপরে পলিথিন, এগুলো হইল কৃত্রিম
কৃত্রিম পলিমার। কৃত্রিম পলিমার, তাহলে আমরা জানলাম যে পাট সিল্ক, পাট সিল্ক, পাট সিল্ক, পাট সিল্ক এগুলো প্রাকৃতিক পলিমার, আর মেলামাইন, পিভিসি, পলিথিন এগুলো হলো কৃত্রিম পলিমার। এখন আমরা আরেকটা বিষয় বুঝবো, সেটা হলো পলিমারকরণ। পলিমারকরণ পলিমারকরণটা কি? পলিমারকরণ হলো যে প্রক্রিয়ার মাধ্যমে মনোমার সংযুক্ত করে পলিমার তৈরি করা হয়। যে প্রক্রিয়ার মাধ্যমে মনোমার সংযুক্ত করে পলিমার তৈরি করা হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে সংযুক্ত করে পলিমার তৈরি করা হয়। তাকে বলা তাহলে তোমরা বুঝতে পারতেছ যে প্রক্রিয়ার মাধ্যমে মনোমার সংযুক্ত করে পলিমার তৈরি করা হয় তাকে বলা হয় পলিমারকরণ। তাহলে আমরা জানলাম যে পলিমারকরণটা কি। পলিমারকরণটা হলো যে প্রক্রিয়ার মাধ্যমে মনোমার সংযুক্ত করে পলিমার তৈরি করা হয় তাকে বলা হয় পলিমারকরণ। এই পলিমারকরণ হলো একটি মনোমার যোগ একটি মনোমার সমান সমান দুইটি মনোমার। এখন আমরা যদি একটি মনোমার যোগ, আমরা যদি এখানে এভাবে আমরা যদি n মনোমার দিই, এখানে যদি আমরা n মনোমার দিই, তাহলে এখানে পাওয়া যাবে মনোমার কি পাওয়া যাবে? মনোমার n মনোমার পাওয়া যাবে। তাহলে আমরা জানলাম যে এই যে পলিথিনগুলো মনোমার, একটি মনোমার, দুটি মনোমার। তাহলে আমি যদি এখানে n সংখ্যক মনোমার দিই তাহলে n সংখ্যক মনোমার পাওয়া যাবে। এভাবে লিখতে হবে। আসলে পলিথিন তৈরি করা হয়, তোমরা একটু দেখো, আমরা এখানে জানবো যে কিভাবে পলিথিন তৈরি করা হয়। পলিথিন হলো অ্যানিথিলিন। পলিথিন উচ্চ তাপ চাপ, আর হলো অক্সিজেন প্রবাহ।
যদি n ইথিলিনকে উচ্চ তাপ ও চাপ দিই এবং অক্সিজেন প্রভাবক দিই, তাহলে আমাদের এই পলিথিন তৈরি হবে। n সংখ্যক ইথিলিন যদি উচ্চ তাপ ও চাপে অক্সিজেন প্রভাব অর্থাৎ বাতাসের মধ্যে প্রবাহিত করা হয়, বাতাস অক্সিজেন প্রবাহিত করা হয়, তাহলে কি হবে? পলিথিন তৈরি হবে। এটা সংখ্যা তৈরি হবে CH2 ডাবল বন্ড CH2 উচ্চ তাপ ও চাপ প্রভাব এবং তোমাদের অনেকেই এটাকে বলা হয় দ্বিবন্ধন। এটা কিন্তু সমান সমান বলা যাবে না। এটাকে বলা হয় দ্বিবন্ধন, এটাকে বলা হয় একক বন্ধন। আমি আবার বলছি, CH2 দ্বিবন্ধন CH2 দ্বিবন্ধন। এটা এরকম ভাবে রাসায়নিক পদার্থকে বলা হয় দ্বিবন্ধন, এটাকে বলা হয় দ্বিবন্ধন, এটা একক বন্ধন, এটা হলো দ্বিবন্ধন, এটা হলো ত্রিবন্ধন। অর্থাৎ একটা দাগ থাকলে এটা কিন্তু মাইনাস বলা যাবে না, এটাকে বলতে হবে একক বন্ধন। যেমন CH2 দ্বিবন্ধন CH2 একক বন্ধন, CH2 একক বন্ধন, CH2 একক বন্ধন। এভাবে আমরা দেখলাম যে কিভাবে ইথিলিন থেকে, এটা রাসায়নিক সংকেত, এটা না, এটা হলো রাসায়নিক সংকেত, এটা পলিথিনের রাসায়নিক সংকেত। এটা হলো ইথিলিনের রাসায়নিক সংকেত, এটাকে বলা হয় পলিথিনের রাসায়নিক সংকেত। ইথিলিনকে যদি সংখ্যক ইথিলিনকে যদি উচ্চ তাপ ও চাপ প্রয়োগ করা হয় এবং অক্সিজেন প্রভাবক দেওয়া হয়, তাহলে আমাদের পলিথিন কি হয়? পাওয়া যায়। এছাড়াও বর্তমানে আমাদের টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড এটাকে বলা হয় টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড প্রভাবক হিসেবে ব্যবহার করে পলিথিন ব্যবহার করা যায় বা পলিথিন উৎপাদন করা যায়। আমরা এই যে পলিথিনগুলো পরিবেশে কি প্রভাব ফেলে আমরা জানলাম। পলিথিন বর্তমানে একটা বিষাক্ত জিনিস। যাক, আমরা একটু অন্যদিকে যাই। তন্তু বা সুতা আজকে আমরা আলোচনা করব। এখন আমরা আলোচনা করব তন্তু বা সুতা। আমরা যে কাপড়টা পরে রয়েছি, যেমন আমার যে শার্ট দেখো, এই শার্টটা প্রথমে সুতা থেকে তৈরি করা। তো এই যে সুতাটা কোত্থেকে আসে? আমরা অতি প্রয়োজনীয় তন্তু উৎস অনুযায়ী সুতি কাপড়ের তৈরির জন্য তুলা, পাট, লিনেন, রেশম, পশম, উল, সিল্ক, অ্যাসবেস্টস, ধাতব তন্তু যেগুলো প্রকৃতিতে পাওয়া যায় সেগুলো প্রাকৃতিক তন্তু। তন্তু আবার দুই প্রকার, প্রাকৃতিক তন্তু, কৃত্রিম তন্তু। প্রাকৃতিক তন্তু, কৃত্রিম তন্তু। তাহলে প্রাকৃতিক তন্তু কোনগুলোকে বলে? প্রাকৃতিক তন্তু হলো পাট, লিনেন, রেশম, পশম, উল, সিল্ক, অ্যাসবেস্টস, ধাতব তন্তু, এগুলো প্রকৃতিতে পাওয়া যায়, এই জন্য এগুলোর নাম প্রাকৃতিক তন্তু। অপরদিকে পলিস্টার, রেয়ন, ড্রাকন, নাইলন ইত্যাদি যেগুলো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় ল্যাবরেটরিতে বা শিল্প কারখানাতে, সেগুলোকে বলা হয় কৃত্রিম তন্তু। তাহলে আমরা আবারও বলি, যেগুলো প্রকৃতিতে পাওয়া যায় সেগুলো হলো প্রাকৃতিক তন্তু, যেমন পাট, লিনেন, রেশম, পশম, উল, সিল্ক, অ্যাসবেস্টস, ধাতব তন্তু ইত্যাদি, এগুলো প্রকৃতিতে পাওয়া যায়, এই জন্য প্রাকৃতিক তন্তু। আর অন্যদিকে পলিস্টার, রেয়ন, ড্রাকন, নাইলন ইত্যাদি বিভিন্ন পদার্থ রাসায়নিক বিক্রিয়া দ্বারা কৃত্রিম উপায়ে তৈরি করা বলে, এগুলো কৃত্রিম তন্তু।
প্রাকৃতিক তন্তুগুলোর মধ্যে আবার তুলা, পাট ইত্যাদি পাওয়া যায় উদ্ভিদ থেকে। প্রাকৃতিক তন্তু, হ্যাঁ, আবার 3 ধরনের প্রাকৃতিক তন্তু। প্রাকৃতিক তন্তুর মধ্যে রয়েছে উদ্ভিজ তন্তু, প্রাণীজ তন্তু, আর হলো ধাতব তন্তু, খনিজ। খনিজ তন্তু আমরা দেখলাম প্রাকৃতিক তন্তু মধ্যে রয়েছে উদ্ভিদ তন্তু, প্রাণীজ তন্তু, খনিজ তন্তু। উদ্ভিদ তন্তু তো আমরা বুঝি পাট, তুলা। প্রাণীজ তন্তু হলো ম্যাশ। অর্থাৎ ছাগলের মতো একটা প্রাণী আছে যেটার নাম ম্যাশ থেকে তৈরি করা। খনিজ তন্তু হলো খনিজতে কিছু তন্তু পাওয়া যায়, সেগুলো অ্যাসবেস্টস, যেমন এগুলো খনিজ তন্তু। অন্যদিকে কৃত্রিম তন্তু আবার 2 রকমের। সেটা হলো কৃত্রিম তন্তু, একটা হলো সেলুলোজিক তন্তু, নন সেলুলোজিক তন্তু। সেলুলোজিক একটু খেয়াল করো, আমরা দেখলাম প্রাকৃতিক তন্তু, উদ্ভিদ তন্তু, প্রাণীজ তন্তু, খনিজ তন্তু। কৃত্রিম তন্তু আবার 2 প্রকার, একটা হলো সেলুলোজিক তন্তু, নন সেলুলোজিক। কৃত্রিম তন্তু 2 প্রকার, সেলুলোজিক তন্তু, নন সেলুলোজিক। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, খাতায় লিখে নাও। আমরা তাহলে দেখলাম সেলুলোজিক তন্তু কোনগুলো। সেলুলোজিক তন্তু হইল যেমন রেয়ন, এসিটেট রেয়ন, ভিসকুস রেয়ন, কিউপ্রা অ্যামোনিয়াম, এগুলো সেলুলোজিক করে সেলুলোজিক তন্তু করা হয়। রেয়ন, এসিটেট রেয়ন, ভিসকুস রেয়ন, কিউপ্রা অ্যামোনিয়াম রেয়ন থেকে এগুলো সেলুলোজিক নানাভাবে প্রক্রিয়া করে তৈরি হয় বলে এদেরকে সেলুলোজিক তন্তু বলে। কৃত্রিম তন্তু সেলুলোজিক থেকে তৈরি না করে অন্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয়, তারা হলো নন সেলুলোজিক তন্তু। নাইলন, পলিস্টার, পলিপ্রোপিলিন, ড্রাগন, এগুলো নন সেলুলোজিক কৃত্রিম তন্তু। তন্তুর বৈশিষ্ট্য ও ব্যবহার। একটি পোশাক আরামদায়ক কিনা তা নির্ভর করে তন্তুর উপরে। কাপড় তৈরি করা হয় সুতা থেকে, যা আসে তন্তু থেকে, কাজের তন্তুর বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার ভিন্ন ভিন্ন প্রাকৃতিক ও কৃত্রিম তন্তুর বৈশিষ্ট্য জেনে থাকবে। তুমি যে আমরা যে পোশাকটা পরে, এই পোশাকটা নির্ভর করবে তুমি কোন তন্তু থেকে এই পোশাকটা তৈরি হয়েছে। যেমন আমরা খেয়াল করবা, আমরা বিভিন্ন ধরনের পোশাক পরি, তার মধ্যে আছে তুলা। আমরা কিভাবে সংগ্রহ করি, হ্যাঁ, তার বস্ত্র বা কাপড় তৈরির সময় যে মূর্ছান্ন অংশ একে অপরের সাথে সুন্দরভাবে মিশে যায়, সেটা হলো সুতি বা টেকসই বস্তু। আপাত দৃষ্টিতে সুতি তেমন উজ্জ্বল না, সুতি কাপড় কিন্তু তেমন, এবং ময়শ্চারাইজেশনের মাধ্যমে একে উজ্জ্বল চকচক করে তোলা হয়। সুতির তন্তুকে রং করা হলে সেটি পাকা রং হয় এবং তাপ দেওয়ার ফলে রঙের তেমন কোনো ক্ষতি হয় না। অজীব অ্যাসিডের সংস্পর্শে সুতিতন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু অন্যান্য অ্যাসিডের সংস্পর্শে তেমন কোনো ক্ষতি হয় না। সুতির বস্ত্র ব্যবহারে তেমন বিশেষ কোনো গ্রহণের প্রয়োজন হয় না বলে এর কোনো ধরনের ব্যবহার রয়েছে। সুতি বস্ত্র একটি প্রধান সীমাবদ্ধতা হচ্ছে এটি একটি সংকুচিত হয়ে যায়। হ্যাঁ, সুতি বস্ত্রটা দেখো, সুতি বস্ত্র বলে কিছুদিন পর কুচকে যায়। যেমন আমার যে জামাটা, সেটা দেখো কুচকায় না কেন? এটা সুতি না, এটা কুচকাবে, এটা সুন্দর দেখা যাবে, চকচক দেখা যাবে। কিন্তু সুতি বস্তুটা আস্তে আস্তে কুচকিয়ে যাবে। আছে রেশম,
রেশমের পোশাক অনেক দামি। আগের দিনে রানীরা এটা করতেন। হ্যাঁ, রেশমের প্রধান গুণ হচ্ছে এর সৌন্দর্য। 3 শতাধিক রঙের রেশম পাওয়া যায়, 300 রকমের রেশম পাওয়া যায়। রেশম বা পুকা নামক এক ধরনের প্রজাতি থেকে রেশম। আমরা এখন আসতেছি রেশম। আমরা তুলা নিয়ে আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব রেশম। রেশম 300 রকমের রেশম আছে। 300 রকমের রেশম। গুটি থেকে বিশেষ প্রক্রিয়া রেশমের তন্তু আহরণ করা হয়। রেশম মূলত ফাইব্রেয়ন নামের এক ধরনের পুঁটি জাতীয় পদার্থ থেকে। ফাইব্রেয়ন নামক এক ধরনের পুঁটি থেকে এই রেশম তৈরি হয়। প্রাকৃতিক প্রাণীজ তন্তুর মধ্যে রেশম সবচেয়ে শক্ত ও দীর্ঘ। বিভিন্ন গুণাগুণের জন্য রেশমকে তন্তু রানী বলা হয়। হ্যাঁ, রেশমের আরেক নাম হলো তন্তু রানী। সূর্যালোক রেশম দীর্ঘদিন রাখলেও এটি তাড়াতাড়ি নষ্ট হয় এবং রেশম হালকা কিন্তু অনেক বেশি উষ্ণ। খুবই অল্প জায়গায় রেশম বা সিল্কের কাপড় রাখা যায়, অল্প জায়গায় রাখে রেশম লাগবে। তারপর আছে পশম। শীতের হাত থেকে বাঁচার জন্য যে পোশাক পশম বা উলের পোশাকগুলো তা পুকুরে বলে। আমরা যে শীতকালে যে পুষি উল, দেখো গরমের জন্য আমরা গরমকালে কিন্তু ভারী কাপড় পরি না, শীতকালে আমরা ভারী কাপড় পরি। কারণটা কি? এটা তাপ, অর্থাৎ আমাদের ভিতর থেকে কিন্তু তাপ বের হয়, গরম বের হয়। ঘাম যখন বের হয়, ঘাম বেরোর সাথে সাথে তাপও বের হয়। তো ভারী কাপড় পরলে এই তাপটা বেরোতে পারে না। তাহলে আমরা এই যে পোশাক জানলাম যে ভারী কাপড় পরলে তাপ বেরোতে পারে না, তাতে আমাদের গরম লাগে। তাহলে শীতকালে ভারী কাপড়, গরমকালে পাতলা সুতি কাপড় পরাই ভালো। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে ঋতুভিত্তিক আমাদের পোশাক নির্বাচন করতে হবে। সবসময় সব পোশাক পরলে তেমন কোনো ক্ষতি না হলেও কিছু অপকারিতা আছে। যেমন গরমকালে যদি তুমি এই ধরনের পলিস্টার, লাইলন কাপড় পরো তাহলে তোমার খারাপ লাগবে, গরম লাগবে এবং চুলকানি হতে পারে, অ্যালার্জি হতে পারে। শীতকালে পলিস্টার, লাইলন ভারী কাপড় পরলে অসুবিধা হয় না। আমরা আজকে কাপড়ের ব্যবহার এবং ঋতুভিত্তিক কাপড়ের ব্যবহার সম্পর্কে এবং কীভাবে কাপড় তৈরি করা হয়, বিশেষ করে আমাদের পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতিকারক পদার্থ পলিথিন কীভাবে তৈরি হয় সেটা সম্পর্কে আমরা জানলাম। পৃথিবীতে যে করোনা ভাইরাস, তার ভাইরাস কোনোদিন শেষ হবে না। নতুন নতুন ভাইরাস আসতে হবে। আমাদের পরিবেশটাকে বাস্তুসংস্থানের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের পরিবেশে বাস্তুসংস্থান নষ্ট করে হয়েছে। এই বাস্তুসংস্থান নষ্টের প্রধান কারণ হলো পলিথিন, দ্বিতীয় কারণ হলো শিল্প বর্জ্য, আরেকটা কারণ হলো আমাদের নদী, খাল, পুকুর সব দখল হয়ে যাচ্ছে, কেউ দেখার নেই, যার যেমন মন চায় দখল করতেছে। সুতরাং আমরা পরিবেশকে নষ্ট করে আমরা বেঁচে থাকতে পারবো না। পরিবেশ ঠিক থাকতে হলে আমাদেরকে গাছ লাগাইতে হবে, পলিথিন সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। পলিথিন বর্জনই সকল রোগের মুক্তির উপায়। আমি মনে করি পলিথিন এবং প্লাস্টিক বর্জনই সকল রোগের মুক্তির উপায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।